আগের মতো অত্যাচারী শাসন নয়, সুস্থ রাজনীতির পরিবেশ করবে সরকার। নেতাকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। পশ্চিমবঙ্গে গেরুয়া শাসন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ। কলকাতার প্যারেড গ্রাউন্ডে নেতাকর্মীর ঢল। পশ্চিমবঙ্গ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামায়াত। বিশেষ কোনো ধর্ম বর্ণের মানুষকে টার্গেট না করার আহ্বান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা। স্বামী পলাতক, কারণ জানতে মাঠে পুলিশ। এলাকায় চাঞ্চল্য। শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখাবে সরকার। চীনা ভাষায় গুরুত্ব। পাঠ্যক্রম বদলাতে কাজ চলছে, জানালেন শিক্ষামন্ত্রী। জুলাইয়ের সব মামলা তদন্ত ট্রাইব্যুনালে। ভুক্তভোগীদের পরিবারের বিশেষ নিরাপত্তা দেওয়ার তাগিদ চিফ প্রসিকিউটরের। এবং মিরপুর টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৪১৩ রানে অল আউট বাংলাদেশ। ব্যাটিংয়ে সফরকারী পাকিস্তান। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আগের মতো অত্যাচারী শাসন নয়, দেশে একটি সুস্থ রাজনীতির পরিবেশ গড়তে চায় সরকার। এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় বসেন তিনি। বলেন, এমন একটি পরিবেশ দরকার যেখানে আলোচনা সমালোচনা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন যুদ্ধ শুরু হয়েছে। দেশের ৫২% মানুষ বিএনপির ইশতেহারকে সমর্থন দিয়েছে। এখন সেগুলো বাস্তবায়ন করতে হবে। এ কাজে নেতাকর্মীদের সহযোগিতা চান সরকার প্রধান। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই মুহূর্তে কথা বলছেন যুব দলের সভাপতি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। পূর্ণাঙ্গ করার জন্য আমরা চেষ্টা করব, এটাই তো স্বাভাবিক একটি প্রক্রিয়া, আমরা সেটা চেষ্টা করছি। ভাই, আজকে বৈঠকে এসে যোগ দিয়ে আপনারা আসলে কি জানলেন এবং সেই সঙ্গে কি ধরনের দিক নির্দেশনা পেলেন, বা আপনারা কোনো সরকার বিএনপি থেকে কোনো পরামর্শ দিয়েছেন সরকার? না, আমরা একটা জিনিস যে সরকার, রাষ্ট্র এবং দল, এদের মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য আসলে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিশেষ প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড তৈরি করেছেন কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলাম। এই বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁয়ে নিজের কার্যালয়ে স্মার্ট কারটি পরিদর্শন করেন সরকার প্রধান। পরে তিনি নিজে গাড়িটিতে চড়ে এর বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, ইচ্ছা শক্তি এবং মেধা থাকলে যে কেউ সফল হতে পারে। ওয়াকিমুল ইসলাম তার উজ্জ্বল উদাহরণ। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই শপথ। নামে লাখো সমর্থকের ঢল। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাত্রা শুরু হলো ভারতীয় জনতা পার্টি বিজেপির।
শনিবার স্থানীয় সময় দুপুরে কলকাতার প্যারেড গ্রাউন্ডে রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা জুড়ে এখন গেরুয়া উল্লাস। একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতেই পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন শুভেন্দু অধিকারী। পাঠ করলেন শপথ বাক্য। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। বিজেপি শাসিত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও অগণিত সমর্থকের উপস্থিতিতে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল ও নিশীথ প্রামাণিক সহ বিজয়ী আইন প্রণেতারা। এই আয়োজনকে ঘিরে পুরো প্যারেড গ্রাউন্ড পরিণত হয় জনারণ্যে। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন হয় বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য। দীর্ঘ লড়াইয়ের পরে এই সন্ত্রাস এবং অপশাসন হাত থেকে মানুষ বাঁচতে চেয়েছে, শান্তি চেয়েছে। বিজেপি সরকার সবসময় শিল্পর দিকে নজর রাখে। আমরা যেরকম গুজরাট মডেল চাইছি, তো পশ্চিমবাংলাকেও আমরা চাইবো যে গুজরাট মডেলটা যেতে হয়। তবে ক্ষমতা গ্রহণের এই মাহেন্দ্রক্ষণেও পিছু ছাড়ছে না বিতর্ক। বিভিন্ন সময় বাংলা ভাষাভাষী ও অভিবাসীদের নিয়ে কঠোর বার্তার পাশাপাশি দলের নানা এজেন্ডা বাস্তবায়নে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। এখন দেখার বিষয় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে রাজ্য পরিচালনা করেন শুভেন্দু অধিকারী। নীরব দাস, নিউজ 24। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, রাজ্যে এখন কি পরিস্থিতি জানাবেন এবং নতুন মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা কেমন হতে চলেছে? ধন্যবাদ অর্থী। নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী হলেন, আর সেই সাথে 5 জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর মধ্যে যেমনটা বললেন যে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল আছেন, দিলীপ ঘোষ আছেন, মতুয়া সম্প্রদায়ের অশোক কীর্তনিয়া আছেন এবং আদিবাসী সম্প্রদায়ের অক্ষয় টুডু আছেন এবং উত্তরবঙ্গের যে দিনাটা সেখানে নিশীথ প্রামাণিক আছে। ফলে এই 5 জন আজকে কিন্তু মন্ত্রিসভার শপথ নিলেন। যেটুকু আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে বাকি শপথ রাজভবনে হবে, সম্ভবত সেটা সোমবার হতে পারে, এবং বাকি যে বিজয়ী বিধায়কদের শপথ বিধানসভায় হবে সেটাও সম্ভবত সোমবার। এর পাশাপাশি বিজেপি সূত্রে আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর স্বরাষ্ট্র অর্থাৎ পুলিশ মন্ত্রী হিসেবেও তিনি থাকতে চলেছেন, এরকম খবরও কিন্তু আমরা পাচ্ছি। এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগামী মাসখানেক সেই মুখ্যমন্ত্রীর সচিবালয় হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা, যেখান থেকে শাসক এবং বিরোধীর বাক বিতণ্ডা হবে বিভিন্ন রাজনৈতিক বিষয়। সেইটাকেই তারা আপাতত তৈরি করছেন মুখ্যমন্ত্রীর সচিবালয় বা প্রশাসনিক সচিবালয়। এর পরবর্তী 6-7 মাস বাদে পশ্চিমবঙ্গের যে বা কলকাতার যেটা ঐতিহ্যবাহী জায়গা রাইটার্স বিল্ডিং, সেই রাইটার্স বিল্ডিং এ পুরো প্রশাসন দপ্তরটাকে ওইখানে নিয়ে যাওয়া হবে। আপাতত এইখান থেকে বিধানসভা থেকে চলবে এবং এই 5 জন আজকে পূর্ণমন্ত্রীর শপথ নিয়েছেন, বাকি নেবে সোমবার। এই তথ্যই থাকছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ভাস্কর সর্দার, আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা থেকে। ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামায়াত। সেখানে যেন বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা জনগোষ্ঠীকে টার্গেট করে জুলুম না করা হয়, এমন আহ্বান জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 8 দিনের জাপান সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেছেন তিনি। শাহজালাল বিমানবন্দরে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। বিরোধী দলীয় নেতা বলেন, সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ দিতে পারছে না। গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা তার প্রমাণ। এসব ঘটনা নিন্দা জানান জামায়াত আমির। তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, এসব এলাকায় নাগরিক সুবিধা নেই বললেই চলে। একদিকে ভাঙাচোরা সড়কের সীমাহীন ভোগান্তি, অন্যদিকে সন্ত্রাস, ছিনতাই এবং মাদক সেবীদের দৌরাত্ম্য। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে প্রাপ্তি শুধু বাড়তি ট্যাক্স দেয়া, ভোগান্তি এবং নিরাপত্তাহীন জীবন। পদে পদে এমন সীমাহীন অব্যবস্থাপনার কারণেই আবারও ইউনিয়ন পরিষদে ফিরতে চান তারা। মাসুদ সুমনের রিপোর্ট।
ঘড়ির কাঁটায় রাত 10টা। রাজধানীর উত্তরখানের ময়নাটেক এলাকা এখন যেন এক ভুতুরে নগরী। এক সময়কার সুন্দর শান্ত ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসার পর থেকে যেন অবহেলিত ভাগাড়। আর এই অন্ধকারের সুযোগ নিয়েই মাথাচাড়া দিয়ে উঠছে নতুন নতুন অপরাধ। চলাফেরা করতে মানুষের টাকা পয়সা মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে যায়। ইয়াবা বিশেষ করে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, এলাকাতে পুলিশ ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে। থানা একটু দূরে হওয়ার কারণে পুলিশ প্রশাসন সবসময় আসতে পারে না। 16 বছর হলো ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে উত্তরখান। বাসিন্দাদের স্বপ্ন ছিল নাগরিক সুবিধা বাড়বে, হবে পরিকল্পিত উন্নয়ন, কিন্তু স্থানীয়দের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উন্নয়নের নামে বছরের পর বছর রাস্তা খুঁড়ে রাখা হয়েছে এখানে। স্থানীয়দের অভিযোগ, এই ধীরগতির উন্নয়ন কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এর পেছনে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। ইউনিয়ন পরিষদের পক্ষে মত দিয়ে বলেন, ট্যাক্স কয়েক গুণ বাড়লেও রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় প্রত্যন্ত গ্রাম এটি। ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতায় বিপাকে লাখো মানুষ। কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, অতিরিক্ত অন্ধকার, মনে করেন মানুষ ওই যে মহিলা মনে করেন যাইতে ভয় পায়। আগে তো চেয়ারম্যান মেম্বারই ভালো ছিল, এখন তো সিটি যারা মেয়রে তো বিচারই পাওয়া যায় না। সিটি কর্পোরেশন যেহেতু হয়ে গেছে, ভ্যাট তো অবশ্যই বাড়ছে, কিন্তু সেজন্য এলাকার মানুষ সিটি কর্পোরেশন থেকে কোনো উন্নয়ন পাচ্ছে না আমি মনে করি। স্থানীয়দের অভিযোগের সত্যতা মেলে কাঁচকোড়া এলাকার রাস্তার সংস্কার কাজ দেখে। 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কয়েকটি গার্মেন্টসের এই পথের উন্নয়ন চলছে অন্তত 1 বছর যাবত। এ যেন জীবনের নতুন যন্ত্রণা। ভোগান্তিতে হাঁসফাঁস লাখো মানুষের জীবন। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে পারে না, অনেক প্রেগনেন্ট মহিলা আছে, ওনারা হাইটা যাইতে পারে না। আর 2-1 দিন যদি বৃষ্টি হয় মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুবিধা আসলে এখনো ওইভাবে কিছু পাইনি, শুধু ব্যাড ট্যাক্স দিতেছি। এর চেয়ে ভয়ানক চিত্র পাশের এলাকা মাউসাইদের। সিটি কর্পোরেশনের আওতায় পড়েও যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। যাবার একমাত্র পথ বন্ধ অন্তত 6 মাস। আমি এই মুহূর্তে আছি দক্ষিণখান গণকবরস্থান রোডে। পেছনে কবরস্থান, তার পাশেই দক্ষিণখান থানা। মাইলস্টোন স্কুল সহ রয়েছে ডজনখানেক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এই রোডের সংস্কার হয়নি অন্তত 20 বছর যাবত। শুধু অনুন্নত রাস্তায় নয়, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ও মশা। অথচ এই এলাকার বাসিন্দাদের এখন গুনতে হচ্ছে বড় অঙ্কের হোল্ডিং ট্যাক্স। অপরিকল্পিত নগরায়নে রাস্তায় বাজার বসার পাশাপাশি বসেছে যত্রতত্র দোকানপাট। এই পানির কারণে মশার অনেক বেড়ে গেছে। অসুস্থ মানুষ যখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়, তাকে সঠিক সময় হাসপাতালে নেওয়া যায় না। মাইলস্টোনের লগেই তো, মাইলস্টোনের পিছনে বিরাট একটা জেলের মতো, ওখানে মশা উৎপন্ন হয়। উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা বলছেন, ইউনিয়ন পরিষদে থাকা অবস্থায় অনেক ভালো ছিলেন তারা। তখন অন্তত বাড়তি ট্যাক্সের চাপ ছিল না, রাস্তাঘাট ছিল চলাচলের যোগ্য। সব মিলিয়ে সিটি কর্পোরেশন এখন তাদের কাছে কেবল একটি কাগজে কলমে পরিচয়। বাস্তবে এ এক ভিন্ন ভোগান্তির নতুন মহাকাব্য, যার পরতে পরতে লুকিয়ে আছে মানুষের সীমাহীন দুঃখ ও নিত্য যন্ত্রণার কথা। উন্নয়ন যখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায়, তখন আস্থার সংকট তৈরি হয়। উত্তর সিটি কর্পোরেশনে যাওয়ার পরেও উত্তরখান এবং দক্ষিণখানের এই সমস্ত সংকটের কারণেই এখানে ডালপালা মেলেছে অপরাধ জগতের সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের এই বিস্ফোরা থামানো না গেলে অপরাধ জগতের সাম্রাজ্য হতে পারে এইসব এলাকা। দক্ষিণখান থেকে মাসুদ সুমন, নিউজ 24। শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখাবে সরকার। ইংরেজির পাশাপাশি গুরুত্ব পাবে চীনা ভাষাও। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এই উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি বদলাতেও কাজ করছে সরকার। এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আয়োজনে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026-এর উদ্বোধন করা হয়। আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডার আমরা তৈরি করার চেষ্টা করছি। যে বাংলাদেশের সফলতা নির্ভর করবে তোমাদের উপর। তোমরা যত শক্তিশালী হবে, বাংলাদেশ তত শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সৎ,
দক্ষ যুগোপযোগী হিসেবে গড়ে তোলা, ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকা সারা বিশ্বে আমরা অত্যন্ত গৌরবের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের সব মামলার তদন্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার রাজধানীর উত্তরায় জুলাই আন্দোলনের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরে আহত নিহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেন। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেন। এর আগে নিহতদের পরিবারের সঙ্গে মত বিনিময়ের সময় ক্ষোভের মুখে পড়েন চিফ প্রসিকিউটর। স্বজনদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। জুলাই আন্দোলনের সম্পর্কিত যেসব মামলা হয়েছে বিভিন্ন থানায়, আমি হয়তো কালকে অফিস আওয়ারে আমি চিঠি দিয়ে দিব, সেই ইনভেস্টিগেশনটা আমাদের তদন্ত সংস্থার আয়োগ সেই ইনভেস্টিগেশনটা করবে। আমাদের শহীদ পরিবারের প্রত্যেককে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই কারণে সেই জন্য আমি ওসিকে আমি এখন নির্দেশনা দিয়ে যাব। ট্রাইব্যুনালের অধীনে নিরপেক্ষ তদন্ত হয়ে যারা অপরাধী তাদেরকে দোষী হিসেবে গ্রেফতার করা হবে। আমার ছেলের আহতের বিচার, মানে যারা দোষ করছে দোষীদের শাস্তি চাই আমি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল 9:10 মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে নামে। মেধাবী শিক্ষার্থীর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার শোকাতুর পরিবার ও সহপাঠীরা। অবশেষে নিথর দেহ হয়ে ফিরলেন স্বপ্নজয়ী বৃষ্টি। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। শনিবার সকাল 9:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK0582। ফ্লোরিডার অরল্যান্ডো থেকে দুবাই হয়ে এই ফ্লাইটে নিয়ে আসা হয় বৃষ্টির মরদেহ। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বৃষ্টির মা বাবা ও স্বজনরা। কফিন দেশে পৌঁছানোর পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা, তাদের সব স্বপ্ন যেন এক নিমেষেই শেষ হয়ে গেছে। বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই চিন্তার প্রবল ইচ্ছা। আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারের কাছে বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। হত্যাকাণ্ডের বিচার দাবি করে শোক সন্তপ্ত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেই জন্য কাজ করে যাচ্ছি। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার হবে। সহপাঠী ও স্বজনদের দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে যেন জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো হয়। বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সবসময় একসাথে চলাফেরা করতাম, প্রায় আমাদের দেখা হতো। ওর ইচ্ছা ছিল বাইরে যাবে, ওর স্বপ্ন ছিল আমেরিকাতেই যাবে, এজন্য ও আপ্রাণ চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর স্কলারশিপ অর্জন করছে। হায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের মানে কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। মাদারীপুরের গ্রামের বাড়িতে বৃষ্টির জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই দাফন করা হবে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। সরকার নির্ধারিত মণপ্রতি ধানের দাম 1400 টাকা, কিন্তু এই তথ্য জানেন না সুনামগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকেরা। তারা ধান বিক্রি করছেন অর্ধেক দামে এবং সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগের দাবি, মাইকিং করে ধানের দাম জানানো হয়েছে। বুরহানুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুঃখ দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না হাওড় অঞ্চলের কৃষকদের। বৈরী আবহাওয়া আর ফসলের ক্ষতিতে যখন কৃষকের চোখে ঘুম নেই, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ধানের ন্যায্য মূল্য না পাওয়া। সরকার এবছর ধানের মূল্য নির্ধারণ করেছে মণ প্রতি 1440 টাকা, কিন্তু বাস্তবতা হলো সুনামগঞ্জের হাওড় অঞ্চলের প্রান্তিক কৃষকদের বড় একটি অংশ জানেন না এই সরকারি দামের কথা। আর যারাও জানেন, তাদের দাবি ভেজা দানের অজুহাতে ফিরিয়ে দিচ্ছে গুদাম কর্তৃপক্ষ। ফলে মধ্যস্বত্বভোগীদের কবলে পড়ে বাধ্য হয়ে প্রতিমণ ধান বিক্রি করছেন 600 থেকে 900 টাকা দরে। আমরা সরকার এভাবে আমরা 1440 টাকা দিয়েছি, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে আরো আমরা 800-900 করে আনছি,
ধান কাটালাম সকালে গুদামত তুলে একবারে ধানে ফুকাইয়া বালাটি মাইয়া দেওয়া লাগে 1000 টাকা 1200 টাকা খামদা দুধ 600 টাকা দামের মত সব তো লস 600 টাকা 700 টাকা খারাপ হইলে তো আমরা কেন দুর্বলতা হইলে আমরা আর পারি না কিছু কামটা শেষ। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন কৃষক। চান স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ। আমরা লোক দেওয়া সরকারিভাবে ধান কেনাই এবং আমরা 1440 টাকা আমরা যাতে পাই। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ বলছে ভিন্ন কথা। তাদের দাবি এ বিষয়ে মাইকিং করে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এমন কার্যক্রম চললেও তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্ক রয়েছেন। খাদ্য বিভাগের যারা লোক আছে তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন যে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য সরকারিভাবে পায়। হাওরের কৃষকের সারা বছরের একমাত্র সম্বল বোরো ধান। একদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অর্ধেক ফসল, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের নজর হাওরের নিঃস্ব কৃষকদের দিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা টেস্টে 413 রানে থামল টাইগারদের প্রথম ইনিংস। এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 50 রান। 4 উইকেটে 304 রান নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ। সফরকারীদের দারুণ বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি টাইগাররা। 32 ওভার খেলে স্কোর বোর্ডে 109 রান যোগ করে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। লিটন 33, মিরাজ 10, তাসকিন 28, মুশফিক করেন 71 রান। এ বিষয়ে আরো জানাতে মিরপুরে আছেন সহকর্মী আবরার আল দায়ান, তিনি জানাবেন বিস্তারিত। দায়ান, ব্যাটিংয়ে বেশ ভালোই করেছে টাইগাররা, এখন বোলিংয়ে কেমন করছে এবং সব মিলিয়ে মাঠের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ অর্থী। বাংলাদেশ দল কিন্তু কিছুক্ষণ আগে অল আউট হয়েছিল। 413 রানের মতন বাংলাদেশ দল তাদের স্কোর বোর্ডে যোগ করেছিল, যার জবাব দিতে নেমে পাকিস্তান এখন পর্যন্ত 10 ওভার ব্যাট করে 5 রান রেটে কিন্তু 50 রান তারা তাদের স্কোর বোর্ডে যোগ করেছে। বাংলাদেশের রানটা আসলে আরো বড় হওয়ার কথা ছিল, যদিও শেষ দিকে আমাদের আসলে লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার কারণে কিন্তু আমরা স্কোরটা আসলে বড় করতে পারিনি। সেই জায়গা থেকে পাকিস্তানের ব্যাটারদেরকে তারা 10 ওভার ব্যাট করেছে, সেই জায়গায় কিন্তু তাদেরকে বেশ সলিড মনে হয়েছে। যদিও টাইগার পেসার নাহিদ রানা কিছুটা ভীতি ছড়ানোর চেষ্টা করেছিলেন, তবে এখন পর্যন্ত পাকিস্তান কোনো উইকেট হারায়নি এবং তাদের ব্যাটারদেরকেও যথেষ্ট সেটেল মনে হচ্ছে। যদি বাংলাদেশকে আসলে ভালো একটা লিড বাংলাদেশকে পেতে হয় তাহলে বোলারদেরকে দায়িত্ব নিতে হবে। বোলাররা যদি বেশ কয়েকটা উইকেট আজকে দিনের মধ্যে তুলে ফেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য একটা ভালো শেষ হবে আজকের দিনের জন্য। অর্থী, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আবরার আল দায়ান জানাচ্ছিলেন মিরপুর থেকে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।